নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ৭৭ সালে লোকসভা নির্বাচনে পরাজয়ের পর ৭৮ সালে ইন্দিরা গান্ধী চিকমাগালুর থেকে পুনর্নির্বাচনে জয়ী হয়েছিলেন, বাই ইলেকশন। সেখানকার যিনি সাংসদ ছিলেন সদানন্দ গৌড়া, তিনি পদত্যাগ করেন। সেই জায়গায় ইন্দিরা গান্ধী প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করে লোকসভায় আসেন। আবার ৮০ সালে ইন্দিরা গান্ধী অন্ধ্রপ্রদেশের মেডাক থেকে লোকসভায় নির্বাচিত হন। সোনিয়া গান্ধী ১৯৯৯ সালে কর্ণাটকের বেলারি থেকে সুষমা স্বরাজকে হারিয়েছিলেন। বিদেশিনী ভার্সাস আমাদের মেয়ে, এই ন্যারেটিভ তৈরি হয়েছিল, তবে সোনিয়াজি জিতেছিলেন। এবার কংগ্রেসের কর্ণাটক এবং তেলেঙ্গানার নেতারা কার্যত আবদার করেছিলেন, সবুজ সংকেত নাকি পাওয়া গেছে, প্রিয়াঙ্কা গান্ধী কর্ণাটকের উত্তরের একটা পিছিয়ে পড়া অঞ্চল থেকে কালোল, সম্ভবত কেন্দ্রটার নাম কালোল বা কারোল থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। সেই আসনটা এখন অবশ্য বিজেপির দখলে। আর তেলেঙ্গানার নেতারা প্রস্তাব দিয়েছেন যে মেডাক থেকেও প্রিয়াঙ্কা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, হয় উত্তর কর্ণাটকের ওই পিছিয়ে পড়া অঞ্চলের একটা কেন্দ্র, নইলে তেলেঙ্গানার মেডাক থেকে। আর রাহুল গান্ধীকে ওয়েনার ছেড়ে চলে আসতে বলা হচ্ছে চিকমাগালুরে। কারণ বাম নেতারা বলছেন যে রাহুলের উচিত হবে যে এলডিএফ এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা না করে বিজেপির সঙ্গে সরাসরি লড়াই করা। কেউ কেউ বলেছেন রাহুলের উচিত উত্তর ভারত থেকেও প্রতিদ্বন্দ্বিতা করা। আমেঠি থেকে রাহুল গান্ধী প্রতিদ্বন্দ্বিতা করার আর ঝুঁকি নেবেন বলে মনে হয় না। বিশেষ করে রাম মন্দির নির্মাণের পর যে আবেগ বিস্ফোরণ হবে, তাতে কিন্তু কংগ্রেসের ধুয়ে মুছে যাওয়ার সম্ভাবনা প্রবল। তাই আবার সেই পুরনো ট্র্যাডিশন, রাহুল গান্ধী চিকমাগালুর, প্রিয়াঙ্কা যদি লড়েন কর্ণাটকেরই একটা জায়গা থেকে কিংবা অন্ধ্রপ্রদেশের মেডাক থেকে। প্রিয়াঙ্কাকে এবার লোকসভা নির্বাচনে প্রার্থী হতে কংগ্রেসের একটা বড় অংশ হাইকমান্ডকে অনুরোধ করেছেন, মানে সোনিয়া রাহুলকে অনুরোধ করেছেন। প্রিয়াঙ্কা গান্ধীরও সেই অর্থে খুব একটা আপত্তি আছে বলে মনে হয় না। তিনিও এবার দাদার মতো সক্রিয় রাজনীতিতে, নির্বাচনী রাজনীতিতে আসতে চান। প্রিয়াঙ্কা গান্ধী একসময় উত্তরপ্রদেশের সাধারণ সম্পাদক ছিলেন, কিন্তু এখন তার সেই দায়িত্ব আছে বলে আমার মনে হয় না। তাকে ফ্রি করে রাখা হয়েছে, তিনি প্রচার করবেন। তারপরে তিনি যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, সেটা অবশ্যই কংগ্রেসের র্যাঙ্ক অ্যান্ড ফাইলে একটা নতুন অক্সিজেন দিতে পারে, বিশেষত দক্ষিণে। কিন্তু বিন্ধ্য পর্বতের দক্ষিণে নরেন্দ্র মোদী যদি শেষ পর্যন্ত রামানাথপুরমে প্রতিদ্বন্দ্বিতা করেন, সেখানেও কিন্তু একটা মোদি ঝড় উঠতে পারে। উত্তর ভারতে যেটা মোদি সুনামি, দক্ষিণ ভারতে সেটা মোদি ঝড় উঠতে পারে। কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী তারই মন্ত্রিসভার এক সদস্যের বাড়িতে তিনি দক্ষিণ ভারতের চলে গিয়েছিলেন, সেই মুন্ড পরে পোঙ্গলের অনুষ্ঠানে যোগ দিলেন এবং সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে পোস্ট করেছেন, সেটা ভাইরাল হয়ে গেছে। কাশী আর রামেশ্বর তামিল কাশী সঙ্গম তিনি করছেন। কাশীর বেনারস হিন্দু ইউনিভার্সিটির সহায়তায় প্রচুর তামিল ব্রাহ্মণকে আমন্ত্রণ করে আনা হয়েছে, তারা কাশীতে যাচ্ছেন। দুটোই পবিত্র জায়গা হিন্দুদের কাছে, দুজনের মধ্যে একটা সংযোগ। এবং ২০২৪-এর প্রথম রাজ্য সফর প্রধানমন্ত্রী কিন্তু করলেন দক্ষিণ ভারতে, তামিলনাড়ু, কেরালা, লাক্ষাদ্বীপ। কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন। অর্থাৎ বিন্ধ্য পর্বতের দক্ষিণে প্রধানমন্ত্রী যদি প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে কিন্তু তার একটা সদর্থক প্রভাব দক্ষিণ ভারতেও পড়তে পারে। কারণ প্রধানমন্ত্রী দাঁড়ালে একটা হাওয়া উঠবে, এটা প্রধানমন্ত্রীর অতি বড় প্রতিপক্ষও সেটা জানেন। তাহলে
মানে বিজেপিকে শুধু উত্তর ভারতের দল বলে বলে তকমা দেওয়া হতো, তো এবার প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ নিয়ে বিন্দু পর্বতের দক্ষিণে পদ্ম ফুল ফোটাতে চান, এটাই বিজেপির অনেক লোক বলছে। কিন্তু প্রিয়াঙ্কাকে নির্বাচনী ময়দানে নামালে কি ইন্ডি জোটের ভবিষ্যৎ খুব উজ্জ্বল হবে? আমার তা মনে হয় না। 192টা আসনে কংগ্রেসের সঙ্গে বিজেপির সরাসরি লড়াই, সেখানে কংগ্রেসের পারফরমেন্স খুব ডিসম্যান। মায়াবতী বলেই দিয়েছেন যে তিনি একলা চলবেন, কারণ মায়াবতীর দাবি জোট করলেও অন্য দলের ভোট তার প্রার্থীরা পান না, বরঞ্চ বিএসপির কোর ভোটরা জোট করলে অন্য দলের প্রার্থীকে ভোট দেন। যেমন এখানে কংগ্রেস সিপিএম এর সমঝোতা হলে বামপন্থীদের ভোট কংগ্রেস পায়, কিন্তু কংগ্রেসের একটা বড় অংশের ভোট কিন্তু বামপন্থীরা পায় না। তার কারণ বামপন্থীদের সঙ্গে কংগ্রেসের যে ধারাবাহিক রাজনৈতিক লড়াই সংগ্রামের সাক্ষী পশ্চিমবঙ্গ, তাই রাতারাতি দুটো দল হাত ধরলেও কংগ্রেসের যারা একনিষ্ঠ সমর্থক তাদের পক্ষে বামপন্থীদের ভোট দেওয়া খুব ডিফিকাল্ট। বিএসপি এসপির ক্ষেত্রেও সেটাই হয়েছে। তাই মায়াবতী ঘোষণা করেছেন তিনি একলা চলবেন। মায়াবতীর জন্মদিনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। আগে যোগী আদিত্যনাথ এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিনন্দন জানাতেন, এবার সরাসরি ফোন করে মায়াবতীকে অভিনন্দন জানিয়েছেন। মায়াবতী একলা ভোটে লড়লে সেটা অবশ্যই বিজেপির সুবিধা। ইন্ডেক্স অফ অপোজিশন ইউনিটি কিছুটা হলেও ধাক্কা খাবে। যদিও সবাই একসঙ্গে লড়লেই সবার বিএসপির ভোট এসপিতে, এসপির ভোট বিএসপিতে, কংগ্রেসের ভোট বিএসপিতে সবসময় ইউনিফর্মলি ট্রান্সফার হয় না, অনেক রকম বাধ্যবাধকতা থাকে। তাই ইন্ডেক্স অফ অপোজিশন ইউনিটের এই ভাবনাটা শুনতে ভালো, কিন্তু বাস্তবে রুক্ষ মাটিতে দাঁড়িয়ে যখন ভোট ট্রান্সফারের বিষয়ে আসে তখন সেটা সবসময় ফ্রাক্টিফাই হয় না। মায়াবতী এই যুক্তি দিয়ে একলা চলার কথা বলেছেন। তাহলে উত্তরপ্রদেশে এই রাম মন্দির নির্মাণের পর, মানে উদ্বোধনের পর যে হাওয়াটা উঠবে, সেখানে সমাজবাদী পার্টিও কেউ একটা ভালো ফল করতে পারবে। বিজেপি 2014 জোট সঙ্গীদের নিয়ে বোধহয় 73টা আসন পেয়েছিল, 2019 66টা নেমে আসে। এবার বিজেপি এক্সপেক্ট করছে তারা 75টার মতো আসন পাবে, একেবারে ক্লিন সুইপ। 2014 থেকেও তাদের পারফরমেন্স ভালো হবে। অনেকে বলছেন সেই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. দক্ষিণ ভারতে কেরালে এবার বাম কংগ্রেসের লড়াইয়ে বামেরা কিন্তু কয়েকটা আসন বেশি পাবেন। আগের বার তারা ওয়াইপড আউট হয়ে গেছিলেন, এবার কিন্তু হবে না। কর্ণাটকে কংগ্রেস আগের বার 2টো আসন পেয়েছিল, খুব কি ফলের এদিক ওদিক হবে? তেলেঙ্গানায় 17টার মধ্যে বিজেপি আগের বার 4টে পেয়েছিল, টিআরএসও পেয়েছিল, কংগ্রেসও পেয়েছিল। এবার তেলেঙ্গানায় কংগ্রেস ক্ষমতায় আছে, কয়েকটা আসন বাড়বে। তামিলনাড়ুতে ডিএমকের সঙ্গে তাদের সমঝোতা আছে, সেখানে কিছু আসন তারা পাবেন। কিন্তু অন্ধ্রপ্রদেশে কংগ্রেসের পক্ষে খাতা খোলা খুব মুশকিল। তারপরে বাকি অন্য আর্যাবর্তের ব্যাপারটা তো ছেড়েই দিন। তাই কংগ্রেসের পক্ষে 2019-এর 52টা আসন ধরে রাখা কি সম্ভব? এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। কংগ্রেস 125-এর কাছাকাছি না পেরে কোনো অবস্থাতেই ভায়াবল অল্টারনেটিভ তৈরি হবে না। অ্যাট দিস জাংচার ইট সিমস টু বি রিমোট, এটা মনে হচ্ছে। যদিও নির্বাচনের এখনো বেশ কিছুটা সময় বাকি আছে, ইন্টারিম বাজেট আছে, রাম মন্দিরের উদ্বোধন আছে, কোনো আনফোর্সেন ইনসিডেন্ট না ঘটলে এখনো পর্যন্ত অবশ্যই অ্যাডভান্টেজ এনডিএ। এটা বিজেপির কট্টর বিরোধী যারা, তারাও কিন্তু জানেন। মমতা বন্দ্যোপাধ্যায় ওটা জানেন, লালুও জানেন, সীতারাম ইয়েচুরিও জানেন, রাহুল গান্ধীও হয়তো জানেন। তার লক্ষ্য 2029। তবে কংগ্রেস 2019-এ 20% ভোট পেয়েছিল দেশব্যাপী, ওটা কংগ্রেসের কোর ভোট। তারা কতটা ভোট পার্সেন্টেজ বাড়াতে পারে সেটাও কিন্তু একটা দেখার বিষয়। কারণ ভারত জোড়ো যাত্রা, ভারত ন্যায় যাত্রা ক্রিসক্রস করেছেন রাহুল গান্ধী, তার একটা
ভোটের পার্সেন্টেজে তো একটা ইম্প্যাক্ট পড়ার কথা। আমার ধারণা বিজেপির প্রাপ্ত ভোটও বাড়বে, 40-41% ভোট তারা পাবে, যেটা 38% পেয়েছিল 2019-এ। কংগ্রেস পেয়েছিল 20%, কংগ্রেসেরও ভোটও কিন্তু 5-6% বাড়বে। অর্থাৎ দেশের রাজনীতিও না বাইপোলার হয়ে যাবে, কংগ্রেস বনাম বিজেপি। কিন্তু দুজনের মধ্যে ভোটের শতাংশের বিচারে ফারাকটা থাকবে হিউমঙ্গাস, এবং অন্যান্য আঞ্চলিক দলগুলোর বলবালা কমবে, তাদের পার্সেন্টেজ অফ ভোট কমবে এবং আসন প্রাপ্তির হারও কমবে। তো এই হচ্ছে ওভারঅল সিনারিও। প্রতিবেদন শেষ করি একটা কথা বলে। 22, 23, 24-এ কলকাতায় অনেকে পথে নামবেন। কারা পথে নামবেন আপনারা জানেন। কৌশিক সেন, পরঞ্জয় গো ঠাকুরদা, শুনেছি মহুয়া মৈত্রেরও নাম ছিল নাকি এইসব ফ্যাসিবাদ বিরোধী সমাবেশে। জানি না মহুয়া মৈত্র শেষ পর্যন্ত কি করবেন, একবার কাগজে দেখেছিলাম। আমি বামপন্থী বন্ধুদের কাছে বা যারা বলছেন যে ধর্মনিরপেক্ষতা বিপন্ন, তাদের একটু পজিটিভ সেকুলারিজমের ধারণাটাকে গ্রহণ করতে বলবো। ভারতবর্ষ তখনই ধর্মনিরপেক্ষ থাকবে যখন হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ থাকবে। এটা স্বীকার করে নিন, ভারতবর্ষ আদি অনন্তকাল থেকে ধর্মনিরপেক্ষ, এখনো ধর্মনিরপেক্ষ, ভবিষ্যতেও ধর্মনিরপেক্ষ থাকবে। আপনি একটু পজিটিভ সেকুলারিজমের দিকে মন দিন। ধর্মনিরপেক্ষতার মানে যদি হয় মাইনরিটি অ্যাপিসমেন্ট, সরি, সেটা সেকুলারিজম নয়। সংখ্যালঘুদের সাম্প্রদায়িকতাকে নিন্দা করুন, তারপর সংখ্যাগুরুদের কিছু খারাপ কাজের নিন্দা করার নৈতিক অধিকার আপনাদের জন্মায়। কিন্তু আপনারা সংখ্যালঘুদের সাম্প্রদায়িকতা নিয়ে মুখে নীরব হয়ে থাকেন ভোট ব্যাংকের স্বার্থে। কিন্তু বৃহত্তর সংখ্যাগরিষ্ঠ সমাজের থেকে যদি দু একটা খারাপ কাজ হয়, তখন তারা বলেন যে ধর্মনিরপেক্ষতা ভারতবর্ষে নেই। ওই আরেকজন আছেন না, আমেরিকায় থাকেন, ধর্মনিরপেক্ষতার বাণী আওড়ান। 1000 দিন হয়ে গেল, ছেলেমেয়েগুলো রাস্তায়, মাতৃশক্তি মাথার চুল কামিয়ে ফেললো, তখনও ডক্টর সেনের মুখ থেকে একটা বাণী বেরোলো না, ধর্মনিরপেক্ষতা। ওরে বাপ রে বাপ। বলুন আপনারা পদযাত্রা করবেন, ঠিক আছে, তবে একটা জিনিস, সাম্প্রদায়িক বিজেপিকে রোখার ডাক আপনারা দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু সাম্প্রদায়িক বিজেপিকে রুখতে হবে এই বলে যেন যারা স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সব থেকে বড় বড় আর্থিক অপরাধগুলোকে সংগঠিত করেছে তাদের পাশে দাঁড়াবার বার্তা অন্তত দেবেন না। এইটুকু এক্সপেক্ট করি আপনাদের কাছ থেকে। আপনারা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত মানুষ, হতেই পারে আপনারা বিজেপির বিরোধী, কেন হবেন, নিশ্চয়ই হতে পারেন। বিজেপিকে আপনারা সাম্প্রদায়িক বলতেই পারেন, কিন্তু কোনো সাম্প্রদায়িক দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। আর দেশের যে 40% মানুষ বিজেপিকে ভোট দেয় তারাও সাম্প্রদায়িক। যাই হোক, এসব নিয়ে ডিবেটে যাব না। বিজেপিকে সাম্প্রদায়িক মনে করেন, করতেই পারেন। বিজেপি বিরোধী কথা বলার অধিকার আছে, রাম মন্দিরের বিরুদ্ধে কথা বলার অধিকার আছে, কিন্তু এইটুকু অনুরোধ আপনাদের কাছে রাখতেই পারি, বিজেপি বিরোধিতা করার ডাক আপনারা দিন, সোচ্চারে দিন, পদযাত্রা করুন, রাম মন্দিরের বিরোধী অবস্থান নেন, কিন্তু দয়া করে স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সব থেকে বড় বড় আর্থিক অপরাধ যারা সংগঠিত করলো বা যাদের মদতে সংগঠিত হলো, তাদেরকে সমর্থনের ডাক দয়া করে দেবেন না। পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু তাহলে আপনাদের ক্ষমা